সম্পর্কের অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, তবে সেই সম্পর্কে যদি শ্রদ্ধা না থাকে তবেই ধরে নেওয়া হয় মোটামুটি সেই সম্পর্কের অনেক কিছুই কাজ না করবার কথা। শ্রদ্ধা, পরস্পরের প্রতি শ্রদ্ধা বেশ গুরুত্বপূর্ণ, এবং শ্রদ্ধার যে আলাদা রকমই একটা বিশেষত্ব আছে আমাদের জীবনে, সেই বিষয়ে অবশ্যই আমরা জানি, তাই না? তো সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতে আসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকে ভীষণ সুন্দর, আপনাদের পছন্দ হবে এমনই একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা। সেই বিষয়ে কথা বলতে বরাবরের মতো আমাদের আড্ডার মহলে দুজন বন্ধু আছেন, বন্ধু হয়ে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে। চলুন পরিচয় করে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন ডক্টর ফাজরিন হুদা। তিনি একজন অধ্যাপক, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন রোকসানা আহমেদ আপু। তিনিও একজন শিক্ষক এবং সমাজকর্মী। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দুজনকে পেয়ে ভীষণ ভালো লাগছে। ডক্টর ফাজরিন হুদা আপুর কাছে যদি আসি, একটু জানতে চাই যে লেডিস ক্লাবের সম্পর্কে যদি আপনার কাছে একটু শুনতে চাই, যে আপনার এই কনসেপ্টটা এবং এটার গ্রহণযোগ্যতা আপনার কাছে কেমন? শ্রদ্ধা জিনিসটা নাকি আমাদের লেডিস ক্লাবে আসার যে বিষয়টা, সেই বিষয়ে যদি লেডিস আসি। ক্লাবে এটা বোধহয় আমার দ্বিতীয়বার। জি, তো প্রথমবার আমি খুব এনজয় করেছি, খুব সুন্দর ছিল। জি, জি। তখন ছিল অপেক্ষা, আচ্ছা, আর বেশ জনপ্রিয় হয়েছিল এপিসোডটা। আর এটা হচ্ছে দ্বিতীয়বার। তো সুতরাং লেডিস ক্লাবকে অনেক অনেক আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আজকের টপিকটিও খুব ভালো, তো বেশ ভালো লাগছে, যেহেতু আমি নিজে একটা পজিশনে আছি যেখানে শ্রদ্ধা, রিসাইপ্রোকাল রেসপেক্ট, শ্রদ্ধা, সম্মানটা খুব জড়িত। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা আড্ডা জমে উঠতে পারে বা জমে ওঠার মতোই একটা বিষয়। আপনাকেও আমরা আরেকবার পেয়ে ভীষণ খুশি। আমি রোকসানা আহমেদ আপুর কাছে এসে জানতে চাই, আপু লেডিস ক্লাব ফলো করা হয় কিনা, দেখা হয় জি কিনা? হয়, এবং এটার নামকরণটা তো আমরা বিশেষভাবে জড়িত, যেহেতু আমরাও লেডিস, সেই জন্য একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আর টপিকসটা যেহেতু শ্রদ্ধার ব্যাপার, সেটা হলো আরো ভালো একটা সম্পর্ক জড়িত নারীদের প্রতি বলেন আর ব্যক্তি বিশেষ বলেন, সবার প্রতি শ্রদ্ধাশীল না হলে সেই জায়গাটা তো নিজেকে অনেক ছোট মনে হয় আমার কাছে। শ্রদ্ধা তো ভীষণ অবশ্যই দরকারি, তাই না? শ্রদ্ধাশীল হওয়া উচিত সবার, এবং সব কাজে, এবং নিজেকেও নিজে শ্রদ্ধা করা উচিত। তার মনে করি একদমই নিজেকে নিজে শ্রদ্ধা করা উচিত, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুরাও বুঝতে পেরেছেন, চমৎকার দুজন বন্ধু আমাদের সাথে আজকে আড্ডা দেবেন, আমাদের সাথে গল্প করবেন, তাদের নিজের জীবন থেকে নেওয়া কিছু কথা তো আমাদের সাথে ভাগাভাগি করবেন, এবং সাথে আপনাদেরকেও আমরা ভীষণ করে চাইছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমার আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের কাছে এসে আড্ডা দিতে পারছেন, এবং আজকের দিনটা আমরা একসাথে পুরো একটা ঘন্টা কাটিয়ে দেওয়ার প্রয়াস করছি। ডক্টর ফাজরিন হুদা আপুর কাছে যদি তার শিক্ষকতা জীবন নিয়ে একটু শুনতে চাই, যে সেই শিক্ষকতা জীবনটা আসলে কিভাবে আপনাকে মানসিক প্রশান্তি দেয়, এবং সেই শিক্ষকতা জীবন থেকে, এত বছরের জীবন থেকে কি পেলেন আসলে? আমার শিক্ষকতা জীবনটা কিন্তু অনেক, আমি প্রথমে 16তম বিসিএসে 16 বিসিএস আমি ফার্স্ট হয়েছিলাম, এবং সেখানে তারপর আমার কলেজের চাকরি 1996 সালে। এরপর ওপেন ইউনিভার্সিটি, এরপর ঢাকা ইউনিভার্সিটি। 25 বছর হয়ে যাবে। তো আসলে মানে জীবনের রং, বিভিন্ন রং, প্রচুর প্রচুর রং আমি দেখেছি। মানে এত মানুষের সাথে আমার মেলামেশা, এখন সবাইকেই কেমন জানি পরিচিত মনে হয়। একটা মজার জিনিস হচ্ছে, যেটা একটা ভালো ছিল, সবাইকে এখন ছাত্র মনে হয়, সেটা আরেকটা ব্যাপার। সবাইকে মনে ওকে আমার ছাত্র ছিল, কি কবে কি হলো, কারণ আমি প্রথমে কলেজ, তারপর ওপেন ইউনিভার্সিটি, তারপর ঢাকা ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা পেয়েছি। এবং 2000 যখন ঢাকা ইউনিভার্সিটি গেলাম, আমি একটু রাগী শিক্ষক হিসেবে পরিচিত, কিন্তু তারপরেও তাদের সাথে কোঅর্ডিনেশন এবং এত ভালো, এবং যদিও তারা আমার ভয় পায়, কিন্তু এটা আমি বলতে পারি যে ছাত্রদের শেষ আস্থার জায়গাটা হচ্ছে আমি। তারা আমার কাছে আসে, এবং ডিপার্টমেন্টের অল ওভার নবীনবরণ বলি বা আরও অনেক স্টাডি ট্যুর বলি কিংবা পিকনিক বলি, সব কিছুতেই দেখা যাচ্ছে আমি এখানে সবসময় একটা, মানে আমাকে ছেড়ে এইসব প্রোগ্রামগুলি সাধারণত হয় না। যে কারণে ম্যাডামের সাথে কথা বলা, ম্যাডামের সাথে আলোচনা করা, বা ম্যাডাম কি বলবে সেটা একটা ব্যাপার, সেটা খুব ভালো লাগার একটা বিষয়, যে নিজের সন্তানের মতো এরা আমার কাছে আসে। এবং আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশে কিছু ঘটনা হয়েছে, শিক্ষকদেরকে অসম্মান করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে,
কিন্তু সেখানেও আমি দেখেছি যে আমার ছাত্ররা আমাদের পক্ষে ছিল এবং তারাও আমাকে, এটা আকাঙ্ক্ষিত ছিল না, শিক্ষক হিসেবে আমরা একেবারেই চাইনি, কিন্তু তারপরেও কিন্তু আমি বলবো যে আমি যথেষ্ট ভালো আছি এবং আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে এবং আমি যে সম্মানটুকু পেয়েছি, আমার কলিগ, আমার নিউ কলিগস, দোজ হু আর মাই স্টুডেন্টস, একসময় ছাত্র কিন্তু এখন তো আমার এখন তার colleague কলিগ, হয়েছে। তারাও কিন্তু আমার সাথে, মানে বয়স আমার বেড়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই যে একটা ক্লোজনেস, সেই যে আমি এসেছি হাঁটি হাঁটি পাপা করে, আমিও তো বড় হয়েছি, আমারও তো এক্সপিরিয়েন্স, একদম। কিন্তু সেই জায়গাটাই আছে, এখনো নিজেকে নবীনই মনে হয়, ওদের মতোই মনে হয়, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। বাহ, কি চমৎকার চমৎকার অনুভূতি। আমি রুকসানা আপুর কাছে এসে জানতে চাই যে সমাজকর্মী হিসেবে আপনার জীবন, সাথে শিক্ষকতা করছেন, ড্যান্ডেলাইনে আছেন, তো সবকিছু মিলে আসলে কোন কোন কাজের সাথে সম্পৃক্ততা এবং সেই কাজের সাথে থাকার কারণটাও যদি শুনি একসাথে। কারণটা হলো আমার শিক্ষকতার কারণটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে, কারণ আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ওদের একটা অ্যাড, আমার এই শিক্ষকতা আসার কারণ আমার কখনোই ছিল না বা আমার ইচ্ছা ভাবিও নেই। তা কারণ ডক্টর সিরাজুল ইসলাম স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই, ওনাকে, ওনার প্রতি তো আমার শ্রদ্ধা অবশ্যই, ওনার জন্যই আমার জীবনের এই ধাপে আমি এসেছি। আমার বাচ্চাদের ব্রিটিশ কাউন্সিলে একটা অ্যাড করছিল তারা, তা আমার 2 বাচ্চাকে নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। সেদিন ছিল বাংলাদেশে 33টা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলই সব টিচারদের একটা সেমিনার ছিল, ওয়ার্কশপ হচ্ছিল 1 মাসের, ওটা একটা সামাওয়াত। তা আমি স্যারকে জিজ্ঞাসা করেছি, স্যার এখানে কি হচ্ছে? তো স্যার বললেন যে এখানে টিচারদের একটা হচ্ছে, তুই করবি? আমি সব টিচার, আমি তো হাউসওয়াইফ। তো বললো যে না, তুই বললে আমি এখন, আমি সে না, তা আমিও ইন্টারেস্ট, বললাম তোর বাচ্চাদের দেখে বোঝা যাচ্ছে, কারণ আমার বাচ্চারা কখন টিউটারের কাছে যায়নি। তো তখন ওরা কেজি 1 কেজি 2-তে পড়ে, তখন আমাকে উনি ঢুকিয়ে দিলেন। তো ওই টিচারদের সাথে ট্রেনিং নিয়ে তখন মনে হলো, তো সেখানেই আমাকে আমি স্টেপ বাই স্টেপে ছিলাম। ওই স্কুলটা এখন নেই, যাই হোক, রাজনৈতিক কারণেই হোক আর যেটাই হোক। তো ওখানে আমাদের ব্যাচরা আমাকে অফার দিলেন যে আর ইউ ইন্টারেস্টেড? জি। তখন আমি ওখান থেকে আমি স্কুলে যাওয়া, এই আমার শুরু হলো শিক্ষকতা। বাহ, তো বাচ্চাদের নিয়ে কাজ করা, আপাতত সিনিয়রদের, আমি একদম ছোট বাচ্চাদের, যেখানে মানে একটা জিনিস গ্রো করে, যেখান থেকে আমার, ওখান থেকেই আমি শুরু। আর বাচ্চাদের নিয়ে কাজ করা যে কি আনন্দ, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো এই মজার মজার কাহিনী ওদের, আমার কল্লি ছিল তাদের হয়তো ঘুমের জায়গা বা বসার জায়গা, একজনকে আদর করলে আরেকজন বলছে আমাকে নাও, আর আমার ব্যাগ তো ওদের কাছেই চলে ওদের যেত। কাছে থাকে। তো এই যে মজার, এই যে কিন্তু রিসেন্ট এই যে গত সপ্তাহে আমার এক স্টুডেন্ট আমাকে দেখতে আসছে, সে এখন হায়ার স্টাডি করছে। এটা তো আমার অনেক বড় পাওয়া, যে এটা যে নিশ্চয়ই সে এই যে শ্রদ্ধা দেখানোর অনেক রকম পন্থা, কিন্তু সেই যে মনে রেখে নিশ্চয়ই এরকম কিছু আছে আমার কাছে থেকে পেয়েছে, তারা এসছে, আজও পেয়ে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাহ, বেশ চমৎকার। তো সেই ক্ষেত্রে শ্রদ্ধার বিষয়টাও আসলে এটার সাথে সম্পৃক্ত, যেমন দুজনেই যেহেতু শিক্ষকতার সাথে আছেন, এবং আমার কাছে মনে হয় যে শিক্ষকতা না করলেও মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অবশ্যই, শ্রদ্ধার আসলে তো কোনো বিকল্প নেই। কোনো বিকল্প এবং নেই। পারিবারিকভাবে নিজের গুরুজন নয়, বরং নিজের ছোটদের সাথেও যে শ্রদ্ধাবোধের একটা সম্পর্ক, সেই বিষয়টা নিয়ে আমি ফাজরিন হুদা আপুর কাছে একটু শুনতে চাই। জি জি জি। আমি প্রথমেই রুকসানা আপাকে ধন্যবাদ জানাই, কারণ বাচ্চাদের সাথে কমিউনিকেট করাটা খুব কঠিন একটা ব্যাপার। আমরা তো বড় ছাত্রদের পড়াই, সুতরাং জি, তেমন না, জি। কিন্তু বাচ্চাদের সাথে কমিউনিকেট করা ইটস নট দ্যাট ইজি। এই জন্য উনি নিশ্চয়ই হলো এখানে এসে পরিচয় হলো, ওনার বাচ্চা, ওনার বোনের বাচ্চাও আমার কাছে ছিল। হ্যাঁ, ওনার ছিল, উনি আমার পাশে আমার ডেকেরও ছিল, আমার নিজেরও একটা প্রতিষ্ঠান ছিল, 19 বছর আমি রানিং করেছি। তো সো ওইখানে এসে ওনার বাচ্চারাও আমার কাছে ছিল, বলছে, উনি বলছেন আপনাকে আমার চেনা চেনা লাগছে, আমি বলছি হ্যাঁ চিনি। তো এটাই মজার বিষয় যে এত বছর পরে আবার আমার সাথে পৃথিবীতে খুব ছোট, আসলে বাংলাদেশটা ছোট। তো আসলে পরিবারে, একটা পরিবার আমি মনে করি মানে বেঁচেই থাকে, বা একটা সমাজ বেঁচেই থাকে পারস্পরিক শ্রদ্ধা ভক্তির উপরে, না হলে সমাজটা বেঁচে থাকতে পারে না। একেবারে। আর বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান বা উপমহাদেশীয় দেশে শ্রদ্ধাটা খুব বেশি, আমরা কিন্তু খুব বেশি আশাও করি, আবার দেইও। এটাও সত্য যে বয়োজ্যেষ্ঠ বলি, মানে একটা পরিবারে বয়োজ্যেষ্ঠ নানা নানি, দাদা দাদি বা খালা, অথবা
ছোটরাও কিন্তু আমরা চাই যে ছোটরাও শ্রদ্ধা, আমি জানি না বর্তমান জেনারেশন কতটা মানে এটা মেনটেন করতে পারবে, কিন্তু আমি মনে করি এই শ্রদ্ধা ভক্তি না থাকলে আমাদের সমাজটা ভেঙে যাবে। এটা খুব জরুরি, খুবই জরুরি। এবং আমি মনে করি বর্তমান যুগে আমরা চেষ্টা করি আমার ছেলে মেয়েদের বা আমার মানে কাজিনের ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়েদের সে শ্রদ্ধা নিয়ে আসুক, নাহলে সমাজকে আমরা ধরে রাখতে পারবো না। সমাজের মধ্যে এগুলি আমাদের ট্র্যাডিশন, দিজ আর অল কালচার্স, যে আমাদের সমাজে বয়োজ্যেষ্ঠ আমরা দেখতাম, আমরা মামাদেরকে খালাদের তাদের সাথে আমাদের খুব ভালো তুই-তুকারি সম্পর্ক, কিন্তু এত শ্রদ্ধা করেছি এদেরকে, এত সম্মান করি এবং তারাও আমাদের এত ভালোবাসতো। সত্যি মানে আমি যা পেয়েছি মানে আমার জীবনে সেটা আসলে অনেক, এবং তাদেরকে সবসময় সম্মান এখন পর্যন্ত মানে আমার ফুফা বলি বা আমার খালা মামা বলি তাদেরকে কিন্তু আমরা খুবই সম্মানের চোখে দেখেছি, যথেষ্ট শ্রদ্ধা করেছি। আর বাচ্চাদের ক্ষেত্রে একই কথা, তাদের শেখাচ্ছি, তাদের বলছি যে তোমরা এভাবে চলো। কারণ এখন তো অনেক রকমের, এখন তো ধরেন বিদেশে আসছে জেনারেশন আসছে, তারা অনেক বেশি কথা বলে। আমাদের সময় আমার বাপ মারা যা বলেছে, যেটা পড়বি ওটাই পড়তাম, আর যেটা খেতে সেটাই খেতে। এখনকার জেনারেশন কিন্তু তা না, এখন তাদের ওপিনিয়নটা ফার্স্ট হবে, কোনটা তারা পড়বে, কোনটা তারা খাবে, কোন ফুডটা খাবে, কোন ডিশটা, সেটা তাদের প্রায়োরিটি। আবার তারা যেন বাবা মাকেও ডিসিশন নিয়ে দিচ্ছে এখন, ডিসিশন দিয়েছে এটা করতে ভালো লাগবে, এটা করতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তারপরেও আমাদের সমাজে শ্রদ্ধা, আমার ধারণা যে আমাদের যে ট্র্যাডিশনাল বাঙালি সমাজ, সেই সমাজে শ্রদ্ধাটা থেকে যাবে, নাহলে আমাদের সমাজকে টিকিয়ে রাখাটা সমস্যা হয়ে দাঁড়াবে। এবং যেটা আমাদের ইনবর্ন ট্র্যাডিশন সেগুলি মনে হয় সহজে যায় না, আমার মনে হয় সহজে এটা ভ্যানিশ হয়ে যাবে না, এবং নিশ্চয়ই এটা আবার ফিরে আসবে। এবং অবশ্যই আমি মনে করি যে এগুলি থাকুক, এগুলি থাকা খুবই দরকার আছে। আসলেও তাই। এবং পরিবারই হয়তো আমার মনে হয় যে শিক্ষকতার জায়গা তো মানে স্কুল বা বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো অনেক পরে আসে, কিন্তু একদম ভিত্তিটা গড়ে দিতে হয় হয়তো পরিবার থেকে। এবং একদম ছোট কাল থেকেই একটা ছোট বাচ্চা 2 বছর বয়স, তার সামনেও যা যা হচ্ছে অনেকেই মনে করে ও তো বোঝে না, কিন্তু ও কিন্তু শিখে ফেলছে, কিছু না কিছু অ্যাডাপ্টেশন আছে। সবচেয়ে বেশি ভালো বুঝে, হ্যাঁ, এবং খুব ভালো ক্যাচ করে। হ্যাঁ, তারা দেখে যে তার বাবা মা বা আত্মীয় কি করছে, এবং বাসার অনেক গল্প তারা টিচারদের সাথে করছে। এটা খুব বেশি। বাসায় আমরাও কারো রাগারাগি হয়েছে ও কিন্তু বাইরে গিয়ে কাউকে বলে দিচ্ছে, টিচারদের সাথে গল্প করে, টিচারদেরকে আমার মনে আছে যে এখনো আমি আমার মাকে যে পরিমাণ ভয় পাই এবং যে পরিমাণ শ্রদ্ধা করি, আমি জানি না এখনকার দিনের ছেলেমেয়েটা, এখনো আমরা 2 বোনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক, কিন্তু কোনো কিছু আমার মায়ের সাথে ডিসকাস না করে কোনো কিছু আমরা কিন্তু করি না। প্রচন্ড ভয় এখন আমার মাকে, আবার শ্রদ্ধাও করি। আমাদেরও বাবা মা চলে গেছে যে সন্ধ্যার পরে আমরা সবসময় জানতাম বাইরে থাকতে পারি। কখনো যদি আমার 10টা ক্রস করে যায় আমার মনে হচ্ছে বাসা যাওয়া দরকার। এটা কিন্তু আমার কাজ করছে ভিতরে, অভ্যাসের মতো হয়ে গেছে এখন। এখনো রয়ে গেছে, ওনারা নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার ঘরে ফেরা দরকার। তাহলে বাবা মার যে শাসন বা একটা পারিবারিক শৃঙ্খলা, সেটার অভ্যেসটা আসলে এই জন্যই দরকার, কারণ এটা আপনাকে জীবনের শেষ পর্যন্ত আসলে সেইভাবেই তাড়িত করে যাবে, তাড়িত করবে একেবারেই। তখন বিরক্ত লাগবে, এটা মনে হয় সে ঠিকই করেছিল, আমার বাপ মারা একদম ঠিক করেছিল। একদমই তাই। এই বিষয়গুলো নিয়েই আরো কথা হবে। পারিবারিক নানান বন্ধনে গড়ে ওঠে শ্রদ্ধার অভ্যেস কিন্তু, তাই না? তো সেই ক্ষেত্রে শ্রদ্ধার অভ্যেসগুলো নিয়ে এবং পরিবারের সবার সাথে কিংবা বাইরের বন্ধুদের সাথে সবার সাথে শ্রদ্ধার এই নানান মিষ্টি মধুর যে সম্পর্কের গল্পগুলো আছে সেগুলো নিয়েই আজকের আড্ডা হবে। এই পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরে এসে আরো অনেক গল্প করব, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমরা আজকে পরস্পরের প্রতি শ্রদ্ধার এই বিষয়টা নিয়েই গল্প করছি, এবং আমার কাছে মনে হয়েছে যে শ্রদ্ধা নিয়ে অনেক গল্প আমাদের জীবনের সাথেই আষ্টে পৃষ্ঠে আটকে আছে। এই যে চলার পথে কে কার প্রতি শ্রদ্ধাশীল, এই বিষয়টা কিন্তু মানুষের বাহ্যিক আচরণ থেকেও অনেকটাই প্রকাশ পায়। এবং একটা মানুষ কাকে কতটুকু শ্রদ্ধা করে বা তার ভেতরে কোনো শ্রদ্ধার বোধ আছে কিনা, সেই বিষয়টা কিন্তু তার সাথে কিছুক্ষণ কথা বললেই টের পেয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আপনাদের জীবনে পারিবারিক শিক্ষার জায়গা থেকে এবং সাথে বাইরের কাজের অঙ্গনে কে কিভাবে আসলে শ্রদ্ধার এই নানান গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, সেগুলো বলতে চলে আসবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমার আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। যেমন করে এই যে আমাদের এই পাশের বন্ধুরা তারা চলে এসেছেন, আমাদের সাথে আছেন
শারমিন ফারজানা মিষ্টি আপু, আমাদের সাথে আছেন শানু কবির আপু, আমাদের সাথে আছেন নাহিদা নেলি আপু, ওদিকে সোনিয়া আক্তার আপু আছেন আমাদের সাথে। তো আজকে আমরা যেহেতু পরস্পরের প্রতি শ্রদ্ধা নিয়েই আলাপ করছি, তো সেই ক্ষেত্রে শ্রদ্ধার এই বোধটা মাঝে মাঝে কোনো এক সময় এমন কোনো ঘটনা আছে কিনা, যদি একটু মিষ্টি আপুর কাছে আসি, যে এমন কোনো ঘটনা আছে কিনা যেখানে আপনার মনে হচ্ছে যে শ্রদ্ধার অভাব দেখে আপনার আসলে মানসিকভাবে কষ্ট হয়েছে, যে এই শ্রদ্ধার প্রকাশটা আসলে এমন হলো কেন? তো সেরকম কোনো যদি গল্প থাকে সেটা একটু শুনি। ধন্যবাদ। ধন্যবাদ অহনা। নিশ্চয়ই ভালো আছো। আমন্ত্রিত অতিথিদেরকে অনেক ধন্যবাদ। সালাম। শ্রদ্ধার অবমর্যাদা যাকে বলে। অহনা, এতদিন হলো চলাফেরা করি, কিছু কিছু জায়গায় এর 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 এফেক্ট পড়েছে। তবে সব জায়গাটায় যদি আমার যোগ্যতা থাকে আমি কাটিয়ে উঠতে পারবো। এটা আমি অহনা, শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর শ্রদ্ধার যে ক্ষেত্রে অবমূল্যায়ন আমার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যদি হয়ে থাকে, আমার হিসাবে সেখান থেকে নিঃশব্দে সরে সরে পড়া উচিত। যেখানে শ্রদ্ধা নেই সেখানে থাকার কোনো মানেই হয় না। আর মেয়েদের জীবনে অনেক স্ট্রাগল থাকে, বেড অফ রোসেস না, বারবার বলি, মায়ের বাসায় একরকম, শ্বশুর বাড়ি একরকম, কর্মক্ষেত্র আর একরকম। তো সব জায়গায় তো শ্রদ্ধা পাওয়া যাবে না। তো নিজের যোগ্যতা অনুযায়ী শ্রদ্ধাটা অর্জন করতে হবে। আমাদের যেমন প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হই, সেটা আমরা ডিফেন্স দিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত এসেছি। যেমন শ্রদ্ধার ক্ষেত্রেও মেয়েদেরকে সবসময় সব জায়গায় অপমর্যাদা করা হয়। এটা এটা তোমরা নিউলি ম্যারিড, তোমরা এখন তো আদরে আদরে থাকবা, বুঝবা না। আর কিছুদিন পরে প্রতিটি মেয়ের ক্ষেত্রে এই। তবে শ্বশুর বাড়িতে যারা ভালো থাকে আলহামদুলিল্লাহ, শ্বশুর বাড়ি বলো, কর্মক্ষেত্র বলো, কিছু কিছু জায়গায় যখন শ্রদ্ধার অবমূল্যায়ন হয়, তখন প্রথমে একটু ধৈর্য ধরতে হবে। না, প্রথমে একটু ধৈর্য ধরবো, একটু দেখবো, তারপরে ডিফেন্স দিতে হবে। নিজেকে অমর্যাদা করে রাখার মধ্যে আমি কোনো 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 কিছুই আমি মনে করি না। নিজের সম্মান নিজের অর্জন করতে হবে। যে আমি আমার 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 এবং আমার ফ্যামিলি সম্মান যেখানে নেই, একমাত্র সেখানে আমার ক্ষমতা না থাকলে আমি সরে আসবো। আর যেখানে আমি শ্রদ্ধা পাবো না, আমি যাবই না। আর যেখানে শ্রদ্ধা আমার যোগ্যতা দিয়ে অর্জন করা যাবে, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার শ্রদ্ধাটা অর্জন করতে। বাহ, চমৎকার ধন্যবাদ। চমৎকার বললেন, অনেক ধন্যবাদ আপু। সোনিয়া আক্তার আপু, আপু সবার আগে এসেছেন, তার কাছে একটু আসি কথা বলতে, এবং তার কাছে এসে একটু শুনি যে এই যে শ্রদ্ধার বোধটা আসলে বাচ্চাদের ভেতরে কিভাবে আসলে করে দেয়া যায়, বা আসলে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা কিসে কিসে গড়ে উঠবে বলে আপনি মনে করেন? শুভ সন্ধ্যা সবাইকে। আমার কাছে মনে হয় যে ছোট যে বেবিরা, তারা হলো মাটি, মানে কাদা মাটির মতো, তাদেরকে তুমি যেভাবে গড়ে তুলবা সেভাবে গড়ে উঠবে। আমার আমার বেবিকে আমি, আমার সাবিতে ওরে আমি সবসময় মানে বড়দেরকে সম্মান করতে শেখাই, যেভাবে যে প্রথম দেখা হলে সালাম দিতে বলি। যেমন কারোর সাথে ফোনে কথা বললেও সালাম দিতে বলি, এবং কারোর সাথে পায়ের সাথে পা লাগলে সালাম ওইভাবে না করতে পারলেও সরি বলতে বলি। তারপরে সবসময় মানে একটু নিচু গলায় কথা বলতে বলি। ছেলে হলেও সবসময় একটু মানে চিল্লাচিল্লি চেঁচামেচি এরকম করতে না করি। আমি সাবিতকে সব মানে এমন ভাবে গড়ে তুলছি, ও অনেক বাচ্চারা আছে না যে আম্মু একটা কিছু কিনে না দিলে তারপরে আম্মুকেই মারধর করে অথবা অনেক বেশি চেঁচামেচি করে, সাবিত কখনো ওইটা করে না। ও নিজে চুপচাপ কান্না করবে, কখনোই এগুলি করবে না। আর আমার কাছে মনে হয় কি, মানে আর বড়দের ক্ষেত্রে কি জানো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আর তুমি যখন তোমার সাথে যখন আমার প্রথম দেখা হবে, তুমি আমার কাছে যে শিক্ষা মানে সম্মানটা পাবা, সেটা হলো আমার পারিবারিক শিক্ষা। আর তুমি তোমার ব্যবহার দিয়ে পরবর্তীতে আমার কাছ থেকে যে ব্যবহারটা পাবা, সেটা হলো তোমার অ্যাচিভমেন্ট। আমার কাছে এটাই মনে হয়। বাহ, চমৎকার চমৎকার বলেছেন। এই যে আরো বাকিদের সাথে গল্প করব, সাথেই থাকুন। একটু যদি চলে আসি যে শ্রদ্ধা না পাবার যে জায়গাটা, সেই বিষয়ে যদি আসি ফাজরিন আপু আপনার কাছে, যে অনেক সময় সামাজিকভাবে এখনো হয় কি না আমি ঠিক জানি না, কিছু এলাকায় নিশ্চয়ই হয়, যে লেট দ্য ম্যান টক, ছেলেদেরকে বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে, নারীর যে ওপিনিয়নটা আছে, তার যে মতামত আছে, যেহেতু তিনি নারী, সেটাকে হয়তো অবমূল্যায়ন করা হচ্ছে। কিছু কিছু রুরাল এরিয়াতে হয়তো সেই অভ্যেস এখনো আছে। তো সেই ক্ষেত্রে নারীদের আসলে এই জিনিসটা কাটিয়ে ওঠার কি সমাধান হতে পারে? আসলে আমার যেটা মনে হয়, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে, যেহেতু এটা কিনা একাডেমিক কিছু করার সময় নেই রুরাল এরিয়াতে, আমি যেটা বিশ্বাস করি যে স্বামী বললেন, ঠিক আছে, উনি বললেন বা বয়োজ্যেষ্ঠগণ বললেন, কিন্তু দেখা যাবে যখন মেয়েটা যদি বুদ্ধিমান হয়, একটু চুপ করে থেকে তারপরে আস্তে আস্তে নিজের খোলসটা বার করুক,
যে বলুক যে আসলে এটার সমাধান, এটার সমাধান হতে পারে। সবচেয়ে বাবা তো এটা বললো বা আমার স্বামী এটা বলেছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এটা আমি একটু অ্যাড করলে তাহলে আমার মনে হয় এটা দিলে সে যদি বুদ্ধিমান হয়, ভালো কোনো সাজেশন দিলে আশেপাশের মানুষ নিশ্চয়ই তাকে গ্রহণ করবে। হয় কি, মেয়েরা একটু শ্রদ্ধা কম পায়, কারণ অনেকেই মনে করে যে মেয়েরা কী করবে, মেয়েরা তো খুব বুদ্ধিমান না। আমাদের সমাজে এটা কিন্তু খুব প্রচলিত যে উইমেনরা তো অত বুদ্ধিমান না, পুরুষরা হচ্ছে বুদ্ধিমান, তারা হচ্ছে জিনিয়াস, মেয়েরা তো আর এগুলো হয় না, জিনিয়াস তো মেয়েরা হয় না। তো সেক্ষেত্রে এই যে একটা মানে কি বলে আইস, এটা ভাঙতে হলে মেয়েদেরকে তাড়াহুড়া না করে আস্তে আস্তে বলতে হবে যে আমার যোগ্যতাটা কি, আমাকে প্রকাশ করতে হবে আমার যোগ্যতাকে, দেখাতে হবে যে না আমি এটার জন্য যোগ্য, আমি এটা তাড়াহুড়া করে লাভ হবে না, বা ঝগড়া করেও লাভ হবে না, বা রেগে গিয়েও লাভ হবে না যে আমি এটা করবো না, আমি তো পারি, কেন তুমি আমাকে অপমান করবা। কিছুটা ধৈর্য ধরে তারপরে বলতে হবে ঠিক আছে, বাবা এটা ভালো সাজেশন দিয়েছে, বাবার স্বামীও সাজেশন দিয়েছে, কিন্তু আমি মনে করি আমার পারিবারিক আমার একটা কথা হচ্ছে যে এটা আমরা করতে পারি কি না। যদি ভালো প্রেসক্রিপশন হয়, যদি ভালো কিছু হয়, তাহলে নিশ্চয়ই সবাই গ্রহণ করবে, জায়গাময় মুরব্বী যারা আছে তারা নিশ্চয়ই। এবং এই সমাজে আমি মনে করি এটা আমি বিশ্বাস করি যে বুদ্ধিমান নারীর কথা সবাই কিন্তু শোনে, এবং একটা বুদ্ধিমান নারী যেটা গ্রামেরই হোক না কেন, এরকম বহু আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি অনেক টিচারের বলেছে যে তার মা এত বুদ্ধিমান, শিক্ষিত না একেবারেই না, সরেও পারতো না, কিন্তু তার প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করেছে তার নিজস্ব যোগ্যতায়। এমন ঘটনা, আমি বাস্তব ঘটনা, একজন টিচারের নিজস্ব যোগ্যতায় উনি তার ছেলে মেয়ে প্রত্যেকটাকে মানুষ করেছে। সে কি করে মানুষ করলো? তার মানে একটা সফট পাওয়ার তার মধ্যে ছিল, তার ভিতরে নিশ্চয়ই অবশ্যই ছিল, এবং সেই সফট পাওয়ারটা দিয়ে তিনি তার পরিবারকে সামনে নিয়ে গেছেন। একেবারে নেপোলিয়নের তত্ত্বকে উনি ভেঙে দিয়েও নিজের একটা আলাদা জায়গা এবং তৈরি আপনাকে আগে করেছেন। বলি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্টে এটা নিয়ে একটা থিসিস হয়েছে যে নারী যে ভিতরে থাকে, যে নারীটা ভিতরে কর্মজীবী না, আমরা যেরকম তাদের পাওয়ারটা কি, তারা কি করে স্বামীকে মোবিলাইজ করছে, ছেলেকে মোবিলাইজ করছে, মেয়েকে এটা একটা থিসিস হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেই থিসিসটা তো আমাদেরকে আলাদা করে একদিন পড়ে সেটা নিয়ে আলাদা করে আড্ডা দিতে হবে। আমাদের সমাজে যদি শিক্ষার মেরুদণ্ড, আমরা বেগম রোকেয়া যদি না আসতেন, আমরা শিক্ষা আলো মেয়েরা পেতামই না। না অনেক পরেও পেতে পারতাম। তাহলে মেয়েদের প্রাধান্যটা এসছে, কিন্তু এখন কিন্তু অনেকখানি এগিয়ে গেছে, না অনেক এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়ে এগিয়ে আছে। এবং এই ধারণাগুলো ভাঙার যে অভ্যেসটা উনি সেই সময় শুরু করেছেন, তাও এখন 2025 সালে এসে এখনো কিছু কিছু কিন্তু কুসংস্কার বা আমাদের এশিয়ার কান্ট্রিগুলোতে আমরা বেশি কনজারভেটিভ মাইন্ডের বা এখনো আছে, গোড়ামিটা আমাদের থেকে গেছে, যার জন্য মেয়েদের একটা জিনিস আমার মনে হয়, যেমন দেখেন আপনি এই যে 60 দশকে, 60 বা 80 দশকে, 80-90 দশকে, আগে আমি বলছি, কারণ মনোবৃত্তিটা পুরুষ মানুষের চেঞ্জ করতে হবে, পুরুষতান্ত্রিক সমাজে। আগে কিন্তু সবাই হাউসওয়াইফ বিয়ে করতে চাইতো, হ্যাঁ, যে ভালো ব্যঞ্জন করবে, যে ভালো রাঁধবে, কিন্তু এখনকার দিনে ছেলেরা কিন্তু সবাই চাকরিজীবী চান, কারণ তারা চান যে তাদের পারিবারিক ভাবে তারা দুজন মিলে যাতে চালাতে পারেন। অর্থনৈতিক কারণে, আরেক হচ্ছে না ইটস এ ফ্যাশন, যে আমার বউ বলতেছে যে আমার বউ চাকরি করে, ওর বউ চাকরি করে, আমার বউ কেন চাকরি করবে না, ইটস এ ট্র্যাডিশন, এটা কিন্তু কালচার, এবং এটা কিন্তু ভালো যে তারা চাচ্ছে তাদের বউ চাকরি, সেটা হিজাবি হোক বা নন হিজাবি হোক, আমি সবাই কিন্তু চায় ছেলেরা যে তাদের বউ চাকরি করবে। এটা একটা বিশাল রেভলিউশন ভিতরে আমি মনে করি। একেবারে এসে রোকসানা আপুর কাছে শুনবো একটা বিরতি থেকে এসে, অবশ্যই আপনাদের সবার সাথে গল্প হবে। আপনারাও যারা যারা এখনো জুমে যুক্ত হতে চাইছেন, আর বেশি দেরি করা একেবারেই বুদ্ধিমত্তার কাজ হবে না, আপনারা এর মধ্যেই চলে আসবেন, জুমে যুক্ত হয়ে যাবেন। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। পারিবারিকভাবে যেমন শ্রদ্ধাবোধ ভীষণ দরকার, তেমনি কিন্তু কর্মক্ষেত্র, আমাদের জীবনের একটা সিংহভাগ কাটে আমাদের কর্মক্ষেত্রে। বাড়িতে একটা সময় হয়তো আর থাকাও হয় না, কিন্তু কাজের জায়গায় কিভাবে শ্রদ্ধার এই অভ্যেসটা তৈরি করা যায়, এবং পরস্পরের সাথে শ্রদ্ধার যে একটা ক্লাসিক নিয়ম আছে, সেগুলো নিয়েও আসলে কথা বলা দরকার। সেগুলো নিয়ে অবশ্যই কথা বলতে চাই। রোকসানা আপুর কাছেই আসি একটু। যদি কর্মক্ষেত্রের অভ্যেসগুলো নিয়ে কথা বলি, তো অনেক সময় কর্মক্ষেত্রে কিছু ছোট ছোট এটিকেট থাকে, যেগুলোই হয়তো ফলো করাটাই শ্রদ্ধা। তো সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে শুনি। আমাদের কর্মক্ষেত্রটা তো সবার আগে, মানে ঘরে আমরা কম সময় কাটাই, কর্মক্ষেত্রে বেশি সময়টা কাটাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগে যেটা ছিল, আমি তো অনেক মানে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে, 30-35 বছর হয়ে যাচ্ছে আমি এই কাজের ক্ষেত্রে বাইরে বের হয়ে এসছি, কিন্তু সেই জায়গায়
মানে বলবো যে আগে যে রেসপেক্টটা ছিল এখন কিন্তু অনেক অংশে কম। এখন কারণ আগে জুনিয়রদের নিয়ে কাজ করলেও আমরা যেটা পেয়েছি, জুনিয়ররা আমাদেরকে যেভাবে একটু সম্মানের সাথে বা একটু ডিস্টেন্স রেখে কথা বলতো বা যেটা শেয়ার করতো, ফ্রেন্ডলি ছিল, কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু অনেক কমে গেছে। কারণ তারা, আমরা যেরকম এখনো মনে করি যে, মনে করেন সাপোজ ধরেন আমার সিনিয়র যে মোস্ট বা আমার ওনার যে আসলো, সে হয়তো আমার থেকে জুনিয়র, আমি সিনিয়র, সেক্ষেত্রে উনি আসলে ওনাকে আমরা কি করব, তার যোগ্যতা অনুযায়ী তাকে তো রেসপেক্ট দেখানো উচিত আমার। তো অনেকেই সেক্ষেত্রে থাকে যে এটা অনেকে করতে চান না, মনে চান করেন না যে যে ও আমার তো বয়স ছোট, ভয় মানে পায়। এটা এই যে জিনিসটা, কিন্তু ও বুঝতে পারছে যে ওনাকে রেসপেক্ট দেখানো উচিত, কিন্তু ওর ভাব এরকম, আমি বয়স বা আমি কেন এটা করব। এই জিনিসটা কিন্তু এখন অনেক গ্যাপ পড়ে গেছে। কিন্তু আমি বলবো যদি বুদ্ধিমান হয়, সে যদি নিজেকে শ্রদ্ধাশীল জায়গায় নিয়ে যেতে চায়, তাকে সে রেসপেক্টটা দেওয়া উচিত। এবং অন্যকে শ্রদ্ধা করলে কিন্তু নিজের নিজেকে সৌন্দর্য অনেক শ্রদ্ধা বেড়ে যায়, পাওয়াও তাই না? যায়। তো আমার কাছে এটাও মনে হয়। এটাই মনে হয় আমার কাছে। কিন্তু আগে যে জিনিসটা ছিল এখন অনেক অংশে কষ্ট হয় আমাদের অনেকখানি কষ্ট হয়। শ্রদ্ধাবোধের এই বিষয়গুলো নিয়ে একটু যদি আমি জুমে চলে আসি, নাহিদা নেলি আপু আপনার কাছে যদি একটু আসি, এসে জানতে চাই যে আপনার কাজের ক্ষেত্রে সেখানে আপনি আসলে শ্রদ্ধার মূল্যায়ন পান বেশি নাকি অবমূল্যায়নও দেখেন? কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করে কিনা? আসসালামু আলাইকুম মহাপু, সবাইকে শুভেচ্ছা। আসলে কাজের ক্ষেত্রে শ্রদ্ধাটা পাই। আসলে আমার কলিগসরা, তারপর আমার যে গার্জিয়ানরা আছে, বাচ্চারা আছে, এরা সবাই কিন্তু প্রচুর শ্রদ্ধা করে, খুব খুব বেশি। তবে অনেক সময় দেখা ইদানিং কিছু নতুন গার্জিয়ান আছে, এরা কিন্তু দেখা যায় খুব একটা কেয়ার করতে, কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে ভালো লাগে না। এরাই সবকিছু জানে, মানে এদের কথাবার্তা মনে হয় যে আসলে এদের মানে টিচারদের যে সম্মান বোধটা করা উচিত, এই জিনিসটা কিন্তু অনেক মধ্যে দেখি না। তবে আমাদের কলিগসদের মধ্যে আমাদের বাচ্চারা বেশ প্রচুর ভালো, প্রচুর শ্রদ্ধা রাখে, এবং তাদের কিছু কিছু ইদানিং গার্জিয়ানরা, এরা দেখা যায় যে মানে এরা খুব একটা গা করে না। তবে আপনার আমাদের বেশিরভাগ আপনার গার্জিয়ানরাই ছাত্ররা এবং যদি বাচ্চারা শ্রদ্ধার এই প্রচুর বোধে সম্মান বেশি করে থাকেন। আমাদের, প্রচুর মানে শ্রদ্ধা তাদের প্রচুর আছে, প্রচুর সম্মান পায়। বাহ, চমৎকার নেলি আপু, অনেক ধন্যবাদ। এবং এই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার ছাত্রদের ভেতরে যদি শ্রদ্ধার এই অভ্যেসটা আপনি খুব বেশি দেখেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেখানে আপনারও শিক্ষক হিসেবে সার্থকতা আছে, কারণ আপনার ছাত্ররা শ্রদ্ধা শিখেছে, তার মানে অবশ্যই আপনি শেখাতে পেরেছেন। অনেক ধন্যবাদ। শানু কবির আপু, আপনার কাছে একটু আসি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে আপনার কাছে কিছু শুনি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ আর সন্ধ্যা অনেক আপু। বেশি ভালো লাগছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার জীবন থেকে আমি বলি, সেটা হলো অনেক বেশি শ্রদ্ধা, মানে সম্মান ইজ্জত এগুলো পাইছি। পাওয়ার পরে কিন্তু আমি শিখছি যে কিভাবে করতে হয়। তারপরে কিন্তু আমি অনেক বেশি মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা বাহ। অনেক বেশি করতাম। কারণ আমি যতটা পাইছি তার সাথে বেশি করার চেষ্টা করতাম। মানে আমি মূলত শিখছি যে হ্যাঁ, শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। আর আমি দেখছি অনেক বড় বড় যারা গুণী, তারা কিন্তু অনেক মানে নম্র, ভদ্র, তাদের ব্যবহার অমায়িক, অসাধারণ, ঠিক আছে? মানে তাদের কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে। অবাক হয়ে যাই যে এত বড় একজন মানুষ, কিন্তু সে কত বিনয়ী, কত তার মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। তো সেইখান থেকে আমি শিখছি। শিখা মোটামুটি এখন দেখা যায় যে আমার কাছে মানে যে শ্রদ্ধার পাত্র না, তাকে আমি শ্রদ্ধা করি। কারণ আমি চাই, মানে ওইটাই আমার লক্ষ্য থাকে যে আমি যদি ভালো ব্যবহার করি, তাহলে সে হয়তো একদিন, 2 দিন, 3 দিন পরে সে হয়তো ভালো ব্যবহার করতে বাধ্য হবে। কিন্তু আমি যদি খারাপ ব্যবহার করি, তাহলে তো সে আর ভালো ব্যবহারটা সে করবে যে ওইটা তার মনের ভিতরে আসবে না, বা ব্রেন্ডে সেটা আসবে না। তো একেবারে। ওইভাবে চাইতাম, মানে সবসময় সৎ উদ্দেশ্য থাকতো, লক্ষ্য থাকতো যে আমাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা বেশি করতে হবে। উনি খারাপ ব্যবহার করে করুক, কিন্তু আমি বেশি করব। বাহ, করার পরে উনি চমৎকার। আস্তে আস্তে দেখা যায় 3 দিনের দিয়ে ঠিকই আসলে মানে উনি ওইটা আর কি শিখতো বা ওইটা করার চেষ্টা করতো। অনেক মানে এই ধন্যবাদ জিনিসটা আপু। ভালো লাগতো আসলে। বাহ, চমৎকার বলেছেন, খুব সুন্দর। হোসনে আরা আপু একটু আনমিউট করবেন। আপু, শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যায়, এই বিষয়টাকে আপনি বিশ্বাস করেন? আপনার কাছে শুনি। ধন্যবাদ আপু, অহনা আপু। শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাওয়া যায়, শ্রদ্ধা ব্যাপারটা তো আসলে করতে হয়। শ্রদ্ধা আপনার আমরা আমাদের লাইফে আমরা যেভাবে দেখেছি এখন এতটা নাই। ওই যে আপা একজন বললেন না যে এখন আগে আসলে অনেক কমে গেছে, আগের মতো নাই। আর আমাদের ফ্যামিলিতে আবার শ্রদ্ধাবোধ কি মানে
আপনার মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, বড়দেরকে সালাম করা, ছোটদেরকে ছোট বড় সালাম বলতে মানে আমি আমার ছেলেদেরকে ওরকম শিখেছি, মানে যে কোনো মানুষ, সে দারোয়ান হোক, সে কাজে মানুষ হোক, হোক, সালামটা সে তারা দিবে। এটা এমন ভাবে যে শিখেছে, ওদের ওটা মুখস্থর মতো হয়ে গেছে, দেখলেই সালাম। যাকে দেখবো, সে দারোয়ান হোক, সে কাজে মানুষ হোক, সে হোক, রাস্তার কেউ হোক বা রিক্সাওয়ালা হোক, প্রথমেই দেখে আগে সালাম দেবে। তো আর আপনার বড়দেরকে তো শ্রদ্ধা করতেই হবে। আমরা যেভাবে, আমার হাজবেন্ড তো টিচার, অনেক অনেক আগে পলিটিক্যাল চিফ ইন্সপেক্টর থেকে রিটায়ারমেন্টে আসছেন উনি। ওনার স্টুডেন্টদের ওনার প্রতি শ্রদ্ধাবোধ দেখেছি, তবে শেষের দিকে যখন রিটায়ারমেন্ট আসতেছে তখন আবার আপনার অন্যরকম। তখন কিরকম দেখছি জানেন? তখন দেখছি যে ছেলেগুলা একটু আপনার একটু মানে অন্য ধরনের পড়াশোনা করতে চায় না, বা ওরা আবার শ্রদ্ধা করতে চায় না। মানে কেন চায় না? কারণ আমার হাজবেন্ড তো বেশি অনেস্ট, মানে কোনো এডমিশন দেওয়ার সময় টাকা পয়সা এগুলো করবে না, ছাত্রদেরকে পরীক্ষার সময় গিয়ে প্রশ্ন দিবে না, এটা কোনো রকমের ইয়ের মধ্যে তারা নাই, কোনো ধরনের দুর্নীতি। এই জন্য আপনার শেষে স্টুডেন্ট গুলা কিন্তু আবার ওরকম আগের গুলার মতো করতো না, যারা মানে আপনার এমন সময় যে আমার হাজবেন্ড আমিও গেছি বিয়ের পর, একটা বিয়েতে গেছি, ওরা দুইজন বর্ষে যে ওখান থেকে আপনার উঠে এসে তার স্যারকে সালাম করছে, এরকম কিন্তু আজকাল দেখা যায় না। সত্যি কথা বলছি, অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ, সেটাই, অনেক ধন্যবাদ। শুনে আসলে নানান গল্প শুনে আরো সময় পেলে ভালো হতো। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু আসি তরু আপুর কাছে আসি। তরু আপু, অনেক দিন পরে দেখছি সিদ্দিকা ফেরদৌস তরু আপুকে। তার কাছে এসে একটু জানতে চাই যে আপু, এই যে সুন্দর একটা বিষয়, শ্রদ্ধার একটা অভ্যেস গড়ে তোলা, এটা আসলে কতটুকু দরকার আমাদের সমাজ জীবনে? আসলে আপু, এটা আসলে নিজের ব্যক্তিত্বের উপরও অনেকটা নির্ভর করে। যে যে আপারা বললো যে আসলে শ্রদ্ধা, একজনকে যদি সম্মান আমরা করি তাহলে আমরা সেই সম্মানটা কিন্তু রিটার্ন পাবো। আর সেটা আমি যে বললাম যে আমাদের কর্মক্ষেত্র বা আমাদের কাজে, কথায়, আচার আচরণ, এগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে অনেকটা। আর একজনকে যদি সম্মান আমি করি, আমি যদি একজনকে শ্রদ্ধা করি, একটু ভালো ব্যবহার করি, তাহলে কিন্তু আমি সেটা অবশ্যই রিটার্ন পাবো। আমার যদি ব্যক্তিত্ব না থাকে, আমার যদি ওই ধরনের মেন্টালিটি থাকে, তাহলে কিন্তু আমি সেই জিনিসটা রিটার্ন পাবো না। কাজে শ্রদ্ধা মানুষকে আমাকেও করতে হবে, এবং আমি যদি করি তাহলে আমি সেরকম কিন্তু রিটার্ন পাবো, এটা আমি মনে করি। বাহ, চমৎকার আপু, অনেক ধন্যবাদ। মমি আপুর কাছে আসি, আজকের বিষয় নিয়ে কিছু শুনবো। মমি সুফিয়ান আপু। আপু, আমিও তরু আপার সাথে একমত, কথাটা অনেক ভালো লাগলো। আসলেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সবকিছুই আসলে পারস্পরিক সম্পর্কযুক্ত। আমি যদি কাউকে ভালোবাসি, সে অবশ্যই আমাকে ভালোবাসতে বাধ্য হবে এবং সম্মান করতেও বাধ্য হবে। আমাদের প্রত্যেকেরই উচিত একে অন্যকে ভালোবাসা এবং সম্মান করা, তাহলে আমরা ফিডব্যাক অবশ্যই পাবো আপু। ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ আপু। ইভ ফারহানা নার্গিস আপু, আপনার কাছে আসি, আজকের বিষয় শুনবো। ইভ ফারহানা নার্গিস আপু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। পারস্পরিক শ্রদ্ধা অনেক একটা বড় ব্যাপার। আমি যদি ভালো বা না বাসি, আমাকে কেউ ভালোবাসবে না। আমি যদি শ্রদ্ধা না করি, আমিও শ্রদ্ধার পাত্র হব না। সুতরাং ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সবকিছুই, বিনয়, এগুলো কিন্তু অটোমেটিক একটা জেনেটিক ব্যাপার। এগুলো যদি আমার মধ্যে থাকে, অবশ্যই এগুলো বের হয়ে আসবে, আর স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসবে। এগুলা আমি যদি নিজের মধ্যে ধারণ না করি, তাহলে কিন্তু বের হয়ে আসবে না। আর যেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসে, সাবলীলভাবে আমরা মানুষের কাছে যেতে পারি, সেটাই কিন্তু আমরা সেভাবে মানুষের কাছ থেকে রিটার্ন পাবো। এটাই আমার বিশ্বাস। আমি মনে করি হাসি খুশি সবসময় আমি থাকার চেষ্টা করি। আমিও চাই আমি যেখানে যাব, যে যার সাথে কথা বলবো, সেও হাসবে। আপনাদের সবার কাছে চারিদিকে যাতে একেবারে আপনার পজিটিভিটি ছড়িয়ে পড়ে, বেশ চমৎকার। আমরা এদিকে নাসিমা আজিম আপুকে দেখতে পাচ্ছি, জাফরিন খুকু আপুকে দেখতে পাচ্ছি, হাসিনা আপুকে দেখতে পাচ্ছি। সবার সাথে কথা হবে। একটা বিরতির সময়ও হয়ে গেছে, ফিরে এসে আর অল্প স্বল্প সময়ই পাবো, তারপর অনেক গল্প হবে, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি এবং একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তাই একেবারে শেষের দিকে যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলোর দিকেই এগোবো। তো সেই ক্ষেত্রে আমি আমাদের সাথে দুজনই শিক্ষক মানুষ যুক্ত আছেন, তো আমার কাছে শিক্ষক হিসেবে পরবর্তী প্রজন্ম বা বর্তমান যে প্রজন্ম আছে তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে আসলে কি বার্তা আপনি দিতে চান সেটা একটু শুনি ডক্টর ফাজলিন আপুর কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যেহেতু আমার মানে ক্ষেত্রটা তো হচ্ছে শিক্ষকতা, আমি শিক্ষকতাই বলতে পারবো শ্রদ্ধার ব্যাপারে, অন্য সেক্টরে তো না। মানে অনেকেই অনেক কথা এসছে, অনেক সুন্দর সুন্দর প্রসঙ্গ এসছে। আমি মনে করি যে একটা শিক্ষকের মানে কেন উনি শ্রদ্ধা পাবেন, সেক্ষেত্রে প্রথম প্রায়োরিটি ওনাকে আসলে একজন আদর্শ শিক্ষক হতে হবে। মানে রেগুলার ক্লাস নেওয়া, রেগুলার ছেলে মেয়েদের সাথে বসা। যেরকম আমার মনে আছে যে আমি যেহেতু স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম, একটা ছেলে মেয়ে তাদের মান অভিমানের প্রসঙ্গ, তারা আমার কাছে এসছে কী করা যায়, যে কোনো ব্যাপারে ডিপার্টমেন্টে আমার কাছে আসতো বা জটিল কেসগুলি আমার সাথে, সেই আস্থাটা আছে বলেই কিন্তু আমি সেটা করতে পেরেছি। এসব আমি অনেক করেছি। তো আসলে একজন শিক্ষক তখনই সম্মান পাবে, তখনই শ্রদ্ধা পাবে যখন উনি 100% একজন আদর্শ শিক্ষক হতে পারেন, ফাঁকি দেবে না বা কোনোখানে কোনো, যেমন ঢাকা ইউনিভার্সিটির যারা লেজেন্ডারি শিক্ষক ছিলেন তারাও কিন্তু সেরকমই ছিলেন বলেই তারা লেজেন্ডারি। নট অনলি যে তারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে তার, এছাড়াও না, যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে লেজেন্ডারি শিক্ষক আছেন যাদের ক্লাস করার জন্য ছেলেমেয়েরা পাগল হয়ে যায়, কোনোভাবেই ক্লাস মিস করবে না, পাগল হয়ে যাবে। তো আমি এটা কথাই বলবো যে সমাজ যতটুকু পরিবর্তন হোক না কেন, শ্রদ্ধা ভক্তি সম্মান, যেটা আমি আগেও বলেছি, এটা সমাজে থাকবে। ছেলেমেয়েদেরও শিক্ষকদেরকে বুঝতে হবে, আবার আমাদেরও ছেলেমেয়েদের বুঝতে হবে যে তারা কি চায়, আমাদেরও তাদের সাথে কমিউনিকেট করতে হবে। যেমন আমরা অনেক বেশি ফ্রি অ্যাক্সেস, আগে শিক্ষকরা তো ছেলেমেয়েরা যেতেই পারতো না, সে হাঁটাহাঁটি করতো, এমন হয়েছে যে হাঁটাহাঁটি করতেছে স্যারের রুমের সামনে যেতে পারছে না ভয়ের চোটে, কিন্তু সেক্ষেত্রে তো আমরা ফ্রি মাইন্ডেড। সেক্ষেত্রে ছেলেমেয়েদেরও বুঝতে হবে যে বর্তমানে টিচাররা কী চাচ্ছে, আবার আমাদেরও ছেলেমেয়েদের যে ওদের অবস্থান, ওদের মানসিকতা কী, ওরা অনেক বেশি লিবারাল, অনেক বেশি ওপেন মাইন্ডেড, আমাদেরও সেটা বুঝতে হবে। এবং অবশ্যই সমাজে এই জায়গাটা যদি ভেঙে যায় তবে সমাজের কিছুই অবশিষ্ট থাকবে না। যদি শিক্ষক ছাত্রের সম্পর্কটা ভেঙে যায় তবে আর কিছু অবশ্যই, এবং সেখানে শ্রদ্ধা ভক্তি সম্মান থাকতেই হবে। ছেলেমেয়েদের বুঝতে হবে যে ম্যাডাম কেন এটা করলেন বা স্যার কেন এটা করেছেন, নিশ্চয়ই কোনো কারণ জিজ্ঞেস করতে পারে যে ম্যাডাম এটা কেন, কী হয়েছিল। আবার আমরাও তাদেরকে তাদের সমস্যাগুলি কী, তাদের প্রবলেম কী, তারা কেন পরীক্ষা দিতে পারছে না, কেন তারা 2 বছর, অনেকেই আছে যারা 2 বছর পর এসছে, হয়তোবা ডিরেইল হয়ে গেছে, হয়তোবা ড্রাগের নেশা হয়ে গেছে, এরকম বহুত কেস আছে। প্রতিটা ক্লাসেই একটা না একটা প্রবলেমেটিক থাকবেই 2-3 বছর পর পর, এবং আমাদের প্রতি বছরই এতে ডিল করতে হয়, আলাদা পরীক্ষা কমিটি করতে হয়, নানাবিধ অশান্তি। মানে এরা যেতে পারলে আমরা বাঁচি, কিন্তু আমরা করি, আমরা সর্বস্ব চেষ্টা করি এদেরকে পাশ করিয়ে একটা অবস্থানে, এই আর কি। তা আমার মনে হয় সমাজে এটা থাকবে, শ্রদ্ধাভক্তি থাকবে, চলে যাবে না। একেবারেই তাই। রোকসানা আহমেদ আপনার কাছে শুনে। যে আমি মনে করি যে আগের মারা অনেক কম, বাইরে মানে মহিলারা কম, কাজে কর্মক্ষেত্রগুলো কম ছিল, এখন অনেক বেশি। কারণ বাচ্চাদের ঘরে ফিরে তারা, মা বাবা দুজনে ঘরে ফিরে সন্ধ্যা হয়ে যায়, সেই জায়গায় তারা বিভিন্ন কোচিং বা টিচারদের কাছেই তাদের বেশি সময়টা কেটে যাচ্ছে, সেটা স্কুল, আফটার দেন তারা কোচিং, সব কিছু। তো টিচারদের ভূমিকা অনেক বেশি এখানে, এবং তাদের বাচ্চাদের সাথে একটা বন্ধুত্ব তৈরি করাটা অনেক বেশি প্রয়োজন, এবং তাদের ভিতর থেকেই বের করে, তখন ওই বাচ্চাটার সাথে যদি আমরা বেশি অ্যাটাচ হই, তার সমস্যাগুলো আমরা তুলে নিতে পারি, তুলে ধরতে পারি, তাহলে সে শ্রদ্ধাবোধ কখনোই কম হবে না। কারণ আগে যেটা ছিল বাবা মা সময় দিত, এখন তো বাচ্চাদের সেই সময়টা হচ্ছে না বাবা মার কাছে থেকে, তারা পাচ্ছে না। এই জন্য শ্রদ্ধাবোধটা আমি মনে করি ঘরে তো থাকবেই, কিন্তু টিচারদের ক্ষেত্রেও এটা, দুজনকেই, ছাত্র বলেন আর শিক্ষক বলেন, সমাজে সেটা অনেক বেশি তাদের কাছে যাওয়ার সময় এসে গেছে, যে ওদের ভিতর থেকে আমাদের বের করে আনতে হবে তাদের কষ্টগুলো, তাদের যে জায়গাগুলো তারা অভাব বোধ করছে সেগুলোকে পূরণ করে দেওয়া। একেবারেই তাই, বা চমৎকার। আমরা এখন যদি একটু চলে আসি আমাদের জুমে, আমি একটু হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপু, আপনার কাছে এসে শুনি আজকের বিষয়। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপু। এটা প্রাথমিকভাবে আমি বলবো যে একদম এটা একটা নৈতিক শিক্ষা, অবশ্যই বাবা মার কাছ থেকে, পরিবার থেকে শিখে আসা একটা বিষয় আছে, ওইটা তো অবশ্যই। তারপরে স্কুল, কলেজ, ভার্সিটি। আর আপু অনেক সুন্দর সুন্দর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে দুজন টিচারই।
দুইজন আপুই তো। আর এর মধ্যে আমি বলবো কি, যেমন মনে করো যে আমার বাসায় আমি বড়দের সাথে একটা পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ, সম্মানবোধ থাকতে হবে, ছোটদের সাথেও থাকতে হবে। আমার বাসায় কিন্তু আমার ছেলেও যদি বলে যে আম্মু এটা হচ্ছে, এটা না এইভাবে না এইভাবে, বা এটা কেন করছো, কিংবা আমি দেখা গেছে জিজ্ঞেস করি হাসিব এটা না এইভাবে করতে চাচ্ছে, এটা কি করা ঠিক হবে বা এটা কিভাবে দিব, ও যদি বলে যে না, তখন আমি ভাবি যে না, এখনকার জন্য বা এখনকার পরিবেশের জন্য এটাই ঠিক আছে। তো এই যে ছোট বড় দুইটা সম্পর্ক, দুইজনের মধ্যেই হচ্ছে সমতা থাকতে হবে, যে আমি বড়দেরটাও শুনবো শ্রদ্ধা সহিত, ছোটদেরটাও নিবো আমি স্নেহের সহিত। কারণ কি, দুইজনেরই প্রায়োরিটি থাকা উচিত, তাহলে কিন্তু আমি দুইটা জেনারেশন থেকে দুইটা দিক নিতে পারতেছি এবং আমার একেবারেই তাই। সব বিষয়গুলো কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। অনেক তো দুইটাই ধন্যবাদ আপু। থাকতে হবে। জি, নাসিমা আজিম আপু, আপনার কাছে আসি। আনমিউট করা আছে আপু, আপনি কথা বলতে পারবেন। নাসিমা আজিম আপু। জি বলেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই প্রতি শ্রদ্ধা, সম্মান এবং অতিথিবৃন্দদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, কারণ ওনারা শিক্ষক। আমি বিশেষ করে মা বাবার পরে শিক্ষকদেরকে বেশি শ্রদ্ধা করি। আর শ্রদ্ধা সম্মান দুইটাই সমসম, কেউকে ছেড়ে কেউ না। শ্রদ্ধা সম্মান প্রথমে পারিবারিক থেকে আসবে, জেনেটিক ভাবে আসবে, এবং সেটা তারপরে স্কুল কলেজ থেকে আসবে। আবার আমরা যেমন শিখেছি, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সে শিক্ষাটা দিতে হবে। যেমন ধরেন, আমি আমার সন্তানকে যদি বলি, বাবা আমি যেখানে যাব ওখানে কাকে আমি সালাম করলাম, কাকে পায়ে সালাম করলাম, কাকে হাত দিয়ে সালাম করলাম, তুমি এগুলি ফলো করবা, আমি কিন্তু তোমাকে বলে দেবো না। ঠিক আমার বাচ্চাও আমার পিছনে পিছনে ওইটাই করবে। আর একদমই আমি তাই। যদি কাউকে শ্রদ্ধা, ওটা শিখবে না। যেমন ছোটদেরও চেনের মাধ্যমে শ্রদ্ধা ভক্তি একটা প্রকাশ পায়, যেমন ছোটরা অনেক কিছু ভুল সেটাই করে। আজকে আপু না, আমার সেরকমই আমরা শুনলাম যে পারিবারিক ভাবে আসলে শ্রদ্ধার এই অভ্যেস গড়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ। জাফরিন খুকু আপুর কাছে আসবো, একেবারেই শেষ সময়ে আছি, তার কাছে এসে কিছু শুনে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। হ্যাঁ আপু, আজকের টপিকটা খুবই সুন্দর, আর উপস্থিত দুজন শিক্ষকের কাছে অনেক কিছু শুনলাম। আসলে পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি থাকে, সেখানে অসম্মানের কোনো প্রশ্নই থাকে না, সেখানে সম্মানটা এমনিতেই তৈরি হয়ে যায়। আর এই জিনিসটা তৈরি করতে হবে পরিবার থেকে এবং বিদ্যালয় থেকে, শিক্ষা থেকে। তো শিশুদেরকে ওভাবেই তৈরি করা উচিত এবং আমরাও সেভাবেই শিখে আসছি। এখন আমরা মানে যখন টিচাররা আমাদের গায়ে হাত তুলতো, মারতো, ছোটবেলায় কিন্তু আমাদেরকে মারতো, পড়া না পারলে স্কেল দিয়ে হাতের মধ্যে বাড়ি দিত। আমরা কিন্তু কখনো টিচারকে অসম্মান করতে পারিনি, মনে মনে গালিও দিতে পারিনি, বকাও দিতে পারিনি যে কেন আমাকে মারলো। কিন্তু আমাদের কিন্তু এখনো সেই শ্রদ্ধাটা রয়ে গেছে যে টিচার আমাদেরকে মেরেছে, কিন্তু তার মধ্যে তার একটা ভালোবাসা আছে। তার প্রতি ঠিকই সেই শ্রদ্ধা ছিল, শ্রদ্ধাবোধ এখন ভালোবাসা আমরা ছিল। পালন করি। এখনকার সন্তানদেরকে ওইভাবেই শিক্ষকদের মানে ট্রিট করা উচিত, অনেক যে ধন্যবাদ আপু। যতই আমরা টিচাররা মারে না, কিন্তু তারপরে টিচারদের মধ্যে একটু একেবারেই তাই মানে আপু, অনেক বাহ, বেশ চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ আপনারা যারা দুজন আসলেন, আমাদেরকে সময় দিলেন, দুজনকেও অনেক ধন্যবাদ জানাতে আপনাদেরকে চাই। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে ধন্যবাদ। আমন্ত্রণ জানানোর জন্য। নেক্সাস টেবিলকেও ধন্যবাদ অনেক। নেক্সাস টেবিল। দর্শক বন্ধুরা, আপনারা ছিলেন আমাদের সাথে এবং প্রতিদিনই ঠিক সন্ধ্যা 6টায় আপনারা চলে আসেন লেডিস ক্লাবের এই আয়োজনে। পারস্পরিক শ্রদ্ধার এই অভ্যেসটা গড়ে উঠুক প্রত্যেক পরিবারে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।